স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলায় দিল্লি সালতানাতের সময়কালে বাংলায় স্বাধীন সাম্রাজ্য, স্বাধীন বাংলা গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল কার? ইলিয়াস শাহী বংশ। এই ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলায় স্বাধীন সাম্রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে ইলিয়াস শাহী বংশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বললাম। তো এই ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। কবে? 1342 খ্রিস্টাব্দে। তার ইলিয়াস শাহী বংশের রাজধানী ছিল লক্ষণাবতী। এই লক্ষণাবতী তারা নাম চেঞ্জ করে নামটা লখনৌতি রেখেছিল। এই লখনৌতি বর্তমানে কোন এলাকাকে নির্দেশ করে? মূলত বর্তমানে যেটা গৌড় আমরা বলি, মালদা গৌড়, এই মালদা গৌড়ের প্রাচীন নাম ছিল লক্ষণাবতী। এই লক্ষণাবতী ছিল ইলিয়াস শাহী বংশের রাজধানী, ক্যাপিটাল সিটি। মূলত ফিরোজ তুগলক বাংলা যখন আক্রমণ করেন, যখন স্বাধীন বাংলা প্রতিষ্ঠিত হয়, তখন দিল্লি সালতানাতের বাংলাটা হাত থেকে ছেড়ে যাওয়ার কারণে ফিরোজ শাহ তুগলক প্রচন্ড মানে কি বলবো ফিরোজ শাহ তুগলক প্রচন্ড মানে দুঃখ হয়। এই কারণে তারা কি করে যে পুনরায় বাংলাকে স্বাধীন সালতানাতের অংশ করার জন্য তারা উঠে পড়ে লাগে। তো মোহাম্মদ বিন তুগলকের পর রাজা হয়েছিলেন ফিরোজ তুগলক। এই ফিরোজ তুগলক বাংলা আক্রমণ করে পুনরায় বাংলাকে দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন। তো ফিরোজ তুগলক বাংলা আক্রমণ করলে কি হয় যে ইলিয়াস শাহ একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। একডালা দুর্গ কোথায় অবস্থিত? মূলত বর্তমান যেটা দিনাজপুর, এই দিনাজপুর একটা গুরুত্বপূর্ণ দুর্গ ছিল, নাম হচ্ছে একডালা দুর্গ। এই একডালা দুর্গে ইলিয়াস শাহ কি করে? আশ্রয় গ্রহণ করেন। এর ফলে কি হয় যে ফিরোজ শাহ তুগলক তাকে পরাস্ত করতে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত তিনি কি করেন? বাংলার স্বাধীনতা স্বীকার করে নেন। ওকে, তাহলে কি পেলাম? আমরা পেলাম যে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা শামসুদ্দিন ইলিয়াস শাহ, ফিরোজ মানে রাজধানী লক্ষণাবতী। ফিরোজ শাহ তুগলক বাংলার স্বাধীনতা স্বীকার করেননি, এই কারণে বাংলার স্বাধীন নবাব প্রথম ইলিয়াস শাহকে পরাজিত করার উদ্দেশ্যে তিনি একডালা দুর্গ কি করেন? মানে বাংলা আক্রমণ করেন। এর ফলে বাংলা আক্রমণ করার কারণে ইলিয়াস শাহ সেখান থেকে ছেড়ে লক্ষণাবতী ছেড়ে কোথায় গিয়ে আশ্রয় নেন? একডালা দুর্গে আশ্রয় নেন। এর ফলে কি হয়? ফিরোজ শাহ তুগলক তার হাত ছাড়া হয়। এর ফলে অবশেষে ফিরোজ তুগলক তার স্বাধীনতা, বাংলার স্বাধীনতা স্বীকার করে নেন। এই ফিরোজ শাহ তুগলক একডালা যে দুর্গটা ছিল, এই একডালা দুর্গের নাম পরিবর্তন করে রাখেন কে? আজাদপুর। পরীক্ষায় কোশ্চেন দেয় যে আজাদপুর শহরটা কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা কি হবে? ফিরোজ শাহ তুগলক। ওকে, তারপরে চলো তারপরে সিকান্দার শাহ। সিকান্দার ইলিয়াস শাহের পর মূলত রাজা হন সিকান্দার শাহ। এই সিকান্দার শাহের রাজধানী ছিল পান্ডুয়া। পান্ডুয়া সিকান্দার শাহের রাজধানী পান্ডুয়া ছিল। এই পান্ডুয়ার একটা বিখ্যাত মসজিদ রয়েছে, আদিনা মসজিদ। তোমরা নিশ্চয় গিয়ে থাকবে অনেকে। তো এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন কে? আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ। পরীক্ষায় অনেকবার দেয় যে আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? উত্তরটা হবে কি? সিকান্দার শাহ। সিকান্দার শাহ মূলত এই পান্ডুয়ার আদিনা মসজিদটা নির্মাণ করেছিলেন। বিখ্যাত মালদার কোতোয়ালি দরজা, এই কোতোয়ালি দরজাও নির্মাণ করেছিলেন কে? সিকান্দার শাহ। সিকান্দার শাহের পর সুলতান হন কে? গিয়াসউদ্দিন আজম শাহ। মূলত এই যে কয়েকটা বললাম, সিকান্দার শাহের রাজধানী পান্ডুয়া ছিল, পান্ডুয়ার আদিনা মসজিদ সিকান্দার শাহের তৈরি, কোতোয়ালি দরওয়াজা নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ। আর সিকান্দার পর রাজা হনকে, সুলতান হনকে গিয়াসউদ্দিন আজম শাহ। দেখো নামগুলো কিন্তু প্রায় একই। এর আগে আমি একটা বলছিলাম যে মোহাম্মদ বিন তুগলকের আমলে দিল্লির বাংলা স্বাধীন সাম্রাজ্য, বাংলায় স্বাধীন নবাবীর প্রতিষ্ঠিত হয়। তো তার আগে গিয়াসউদ্দিন তুগলক কি করেছিলেন? গিয়াসউদ্দিন তুগলক সমগ্র বাংলাকে তার আয়ত্ত করেছিলেন, দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত করেছিলেন। তার কিছুদিন পরে মোহাম্মদ বিন তুগলকের আমলে বাংলা স্বাধীন হয়, দিল্লি সালতানাত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন সাম্রাজ্য সেখানে গঠন হয়।
এই গিয়াসুদ্দিন আজম শাহ চীন সম্রাট মিং বংশীয় ইয়ারলুং, এই ইয়ারলুং দরবারে দূত পাঠিয়েছিলেন। কিন্তু পরীক্ষা খুবই দেয় যে গিয়াসুদ্দিন আজম শাহ, এই গিয়াসুদ্দিন আজম শাহ চীন বংশীয় সম্রাট, চীন সম্রাট মিং বংশীয় রাজার নাম কি ছিল? ইয়াংলো। এই ইয়াংলোর দরবারে দূত পাঠিয়েছিলেন কে? গিয়াসুদ্দিন আজম শাহ। মূলত 1406 খ্রিস্টাব্দে এই মা হুয়ান নামক একজন চীনা পণ্ডিত বাংলাদেশে আসেন। পরীক্ষায় খুবই দেয় যে মা হুয়ান কার সময়কালে ভারতবর্ষে এসেছিলেন বা বাংলায় এসেছিলেন? উত্তর হবে গিয়াসুদ্দিন আজম শাহ। এই গিয়াসুদ্দিন আজম শাহের সময়কালে মূলত মা হুয়ান নামক এক চীনা পরিব্রাজক বাংলায় এসেছিলেন। ওকে, তা বা বলতে এরকম ভাবে কোশ্চেন দেয় অনেক সময় যে মা হুয়ান কোন রাজবংশের সময় বাংলায় এসেছিলেন? উত্তর হবে ইলিয়াস শাহী বংশের সময়কালে মা হুয়ান নামক এক চীনা পরিব্রাজক বাংলায় এসেছিলেন। চলো পরবর্তী হচ্ছে রাজা গণেশ। রাজা গণেশ বাংলার সুলতানি ইতিহাস একজন বিরল ব্যক্তিত্ব হচ্ছে রাজা গণেশ। এই রাজা গণেশ মূলত 1414 খ্রিস্টাব্দে ভাতুরিয়া ও দিনাজপুরের ব্রাহ্মণ জমিদার গণেশ কি করেন? আলাউদ্দিন ফিরোজ শাহকে কি হত্যা করেন। আলাউদ্দিন ফিরোজ শাহ হচ্ছে ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান হচ্ছেন আলাউদ্দিন ফিরোজ শাহ। তো এই আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করে কে? ভাতুরিয়া ও দিনাজপুরের ব্রাহ্মণ জমিদারের নাম ছিল গণেশ। এই গণেশ বাংলার সিংহাসনে বসেন। তিনি বাংলায় প্রথম হিন্দু রাজবংশের প্রতিষ্ঠা করেন। তার আগেও ছিল, কিন্তু কথিত মানে সুলতানি সাম্রাজ্যে প্রথম হিন্দু রাজবংশের প্রতিষ্ঠা করেন বাংলায় কে? রাজা গণেশ। তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল দনুজ মর্দন দেব। এই দনুজ মর্দন দেব রাজা গণেশের উপাধি ছিল। পরীক্ষায় দেয় যে দনুজ মর্দন দেব কার উপাধি? উত্তরে কি হবে? রাজা গণেশ। এবার রাজা গণেশ কি উপাধিতে ভূষিত হয়েছিলেন? উত্তরে দনুজ মর্দন দেব। তার পুত্রের নাম ছিল যদু বা জিতু মল। রাজা গণেশের পুত্রের নাম কি ছিল? রাজা গণেশের পুত্রের নাম ছিল জিতু মল। এই জিতু মল ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাজা গণেশ হিন্দু ব্রাহ্মণ ছিলেন। তিনি বাংলায় সুলতানি যুগে প্রথম হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তারপরে তার ছেলে রাজা হন জিতুমল। এই জিতুমল মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম নেন কি? জালালউদ্দিন। এই জালালউদ্দিন নামে তিনি শাসন কার্য পরিচালনা করতে শুরু করেন। কি নাম ছিল? জিতুমল। তিনি পান্ডুয়া থেকে তার রাজধানী গৌড়ে স্থানান্তরিত করেন। আমি একটু আগে বললাম গৌড়ের প্রাচীন নাম ছিল লক্ষণাবতী। এই লক্ষণাবতী কার রাজধানী ছিল? ইলিয়াস শাহী বংশের রাজধানী ছিল। তো মূলত পান্ডুয়া থেকে তিনি গৌড়ে রাজধানী স্থানান্তরিত করেন। এরপরে জিতুমলের পর জালালউদ্দিনের পর সিংহাসনে বসেন তার পুত্র শামসুদ্দিন আহমেদ। ওকে, শামসুদ্দিন আহমেদ তাহলে কে ছিলেন? শামসুদ্দিন আহমেদ ছিলেন জালালউদ্দিনের পুত্র। ওকে, এত ডিটেলসে কোশ্চেন দেয় না সাধারণত। তারপরে নাসিরউদ্দিন মাহমুদ। এই নাসিরউদ্দিন মাহমুদ কি করে? যে শামসুদ্দিন যিনি ছিলেন, শামসুদ্দিন আহমেদ ছিলেন, তাকে হত্যা করে ইলিয়াস শাহী বংশ পুনরায় প্রতিষ্ঠা করেন। ওই যে ইলিয়াস শাহী বংশ শেষ হয়ে গেছিল কাকে মেরে? আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করে মূলত। তারপরে আবার নাসিরউদ্দিন মাহমুদ কি করলেন? যে শামসুদ্দিনকে হত্যা করে পুনরায় ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করলেন। এই ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ছিল জালালউদ্দিন ফতেহ শাহ। মানে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর শেষ সুলতান ছিলেন জালালউদ্দিন ফতেহ শাহ। মানে পুনঃপ্রতিষ্ঠার আগে শেষ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন ফিরোজ শাহ, ইলিয়াস শাহী বংশের। কিন্তু পুনঃপ্রতিষ্ঠা হওয়ার পর বা সার্বিকভাবে যদি কোশ্চেন দেয় যে ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন, তাহলে এটা হবে না, উত্তর হবে জালালউদ্দিন ফতেহ শাহ। এই জালালউদ্দিন, আবার এই জালালউদ্দিন কিন্তু সেম ব্যক্তি নয়। এই জালালউদ্দিন এটা আহমেদ, শামসুদ্দিন আহমেদ তার পুত্র। তো এই জালালউদ্দিন হচ্ছেন ইলিয়াস শাহী বংশের
জালালউদ্দিন ফতেহ শাহ। ইনি হচ্ছেন ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান জালালউদ্দিন ফতেহ শাহ। ওকে, মনে থাকবে। দেখো নামগুলো একই রকম, নামগুলো গুলিয়ে যাওয়ার মানে সম্ভাবনা রয়েছে, তার জন্য আমাদের এগুলো বারবার পড়তে হবে। বারবার পড়লে কিন্তু আমাদের মনে থাকবে। রিভিশন ছাড়া কোনো উপায় নেই। যে কোনো পড়া আমরা সাধারণত পরীক্ষায় বেশিরভাগ দেখবে, তোমরা যখন পরীক্ষায় অ্যাটেম্প কোশ্চেন করবে তখন কিছু কিছু কোশ্চেন তোমার জানা কোশ্চেন তোমরা ভুল করে আসো বা ছেড়ে আসো। এর কারণ হচ্ছে রিভিশন। আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তৈরি করে, যেটা আমি জানি, এটা পড়বো না, এই পড়বো না বলে যখন ছেড়ে দিই আমরা কোনো জিনিস, রিভিশন করি না। তো আমাদের কোনো পড়া রিভিশন করতে হবে। কিভাবে? যে একটা পড়া পড়লাম, এই পড়াটা আবার 7 দিন পর আমাদের রিভিশনের একটা দিন রাখতে হবে, যে দিনটা আমরা শুধুমাত্র রিভিশন করব। কোন একটা পড়া মানে আয়ত্ত করতে গিয়ে যদি 1 ঘন্টা সময় লাগে, সে পড়াটা রিভিশন করতে গিয়ে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট সময় লাগে। এটা যদি আমরা বারবার পড়ি একটা সময় আরো সময়টা কমে যাবে। তো আমরা বারবার প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর আমাদের এটা ভেবে নিতে হবে না, আমাদের 1 দিন বা 2 দিন সময় রাখতে হবে যে দিনটা আমরা রিভিশন করব পুরনো পড়াগুলো। এই পুরনো পড়াগুলো রিভিশন করলেই মূলত আমাদের মনে রাখার সম্ভাবনা বেশি তৈরি হবে, আমাদের ভোলার পরিস্থিতি কম তৈরি হবে। তো এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো মনে রাখার একমাত্র উপায় হচ্ছে বারবার রিভিশন করা। ওকে।